আমি জিজ্ঞাসা করছি যে এই মন্দিরটা কীরকম আপনারা দেখছেন, সেও বলছে যে আমরা এরকমই দেখছি। যতটুকু আমরা জেনেছি যে কোনো একজন লোকের বাবা এবং মায়ের চিতা ছিল এখানে, সেই চিতার উপরে স্মৃতিসৌধ হিসাবে তারা এটা তৈরি করছে। বড়টা তৈরি করছে বাবার শ্মশানের উপরে, আর ছোটটি তৈরি করছে মার শ্মশানের উপরে বা চিতার উপরে। এই শুনছি আর কি, আমরা তো দেখি নেই, বহু বছর আগের কথা। সোনারং গ্রামের নামে পরিচিতি এ মঠ জোড়ার। গ্রামের ঘন সবুজ বৃক্ষ শীর্ষ ছাড়িয়ে যে মঠ জোড়ার শিখর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সর্বদা। প্রতিদিন প্রথম সকালের সোনারং রোদে স্নাত এ মঠ জোড়ার অবস্থান প্রাচীন বিক্রমপুরে, বর্তমানে যেটি মুন্সিগঞ্জ জেলা নামে পরিচিত। এ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং গ্রাম। দেবী মা কালীর উদ্দেশ্যে নির্মিত হয়েছে এই জোড়া মঠ। যদিও পরে নির্মিত ছোট মঠটিকে শিব মন্দিরও বলা হয়ে থাকে। দক্ষিণমুখী এই মঠ জোড়ার সামনে একটি বিশাল দিঘি, পেছনে খাল, আর অন্যদিকে একটি পুকুরের অবস্থান। পাখির কলকাকলিতে সারাক্ষণ মুখরিত থাকে পুরো মঠ চত্বর। প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন এ জোড়া মঠে দীর্ঘকাল থেকে কোনো পূজা অর্চনা হয় না। কোনো বিগ্রহ নেই গর্ভগৃহে। ধ্বংসের দ্বার প্রান্তে এখন এ প্রাচীন ঐতিহ্য। একসময় এখানে পূজা পার্বণ জমজমাটভাবে আয়োজন হতো। সে সময়ের সাক্ষী হিসেবে এখনো সোনারং গ্রামের অনেকেই বেঁচে আছেন। মুক্তি বানাইতো, তারপরে ওই পুষ্করিণে ডুবাইতো, এদিকে ওই পুষ্করিণে ডুবাইতো, ওই ধারো হইতো, এই ধারো হইতো, ওই ধারো দুর্গা পুজোর দশমী হলো, আর এই কালী পুজোতে দেখছি হাট বাজার, মিষ্টির দোকান, বাজির দোকান, বহু কিছু দোকান হইতো। মঠটায় একটা মূর্তি ছিল, প্রতিমা আর কি, পাথরের। পশ্চিম দ্বারের বড় মঠের নিচে একটা স্তূপাকার ছিল, বাউন্ডারি আছিল, সাইডের দিকটা লোক ঢুকতে পারতো না, তলা থাকে। এই পিলাটা ধইরা এভাবে সোজা ধইরা রেলিং ছিল, আর ওরা পাঠা আমি বলি দিতে হ্যাঁ না। কিছু কিছু পাথরের মূর্তি ছিল ওই ছোট মন্দিরটার মধ্যে। এটার ভিতরে কালো পাথর, শ্বেত পাথর, অনেক পাথর আছে এর ভিতরে কাজের সময়। পশ্চিম দিকের বড় কালী মন্দিরটি প্রায় ১৫ মিটার উঁচু। মঠের প্রবেশপথের ওপর একটি শিলালিপি ছিল। সেখানে খোদিত ছিল যে রূপচন্দ্র নামক একজন ব্যক্তি ১৮৪৩ সালে এ মন্দিরটি নির্মাণ করেন। দক্ষিণ দিকের খিলানাকৃতির প্রবেশপথটি ব্যবহৃত হয় গর্ভগৃহে প্রবেশের জন্য। এ অন্ধকার গর্ভগৃহটি এখনো অরক্ষিত অবস্থায় আছে। এটিকে এখন গুদাম ঘর হিসেবে ব্যবহার করে অনেকে। গর্ভগৃহের ওপরে আছে একটি গম্বুজ, যার উপরে শিখরের অষ্টভুজ পাদভূমি রচিত হয়েছে। নিচের অংশটি ৩টি ধাপে নির্মিত। প্রথম দুটি ধাপ চতুষ্কোণাকার, তারপর গম্বুজের ওপরের সমতল ছাদ থেকে অষ্টকোণাকার হয়ে ওপরে উঠেছে। বাইরের দেয়ালে পলিস্তারায় ঢাকা অর্ধবৃত্তাকার খিলানের সাহায্যে নির্মিত প্রশস্ত কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিগুলোতে অলঙ্করণের কাজ বিদ্যমান। গম্বুজের উপরিভাগের সমতল ছাদ থেকে ওপরের দিকে উঠেছে অষ্টকোণাকৃতির শিখর। শিখরের শেষ ধাপটি অর্ধবৃত্তাকার খিলানের সাহায্যে নির্মিত হয়ে ক্রমশ সরু হয়ে ওপরে উঠেছে। প্রতিটি বাহুর ধাপে ধাপে ধনুকাকৃতি প্যানেল পায়রার খোপের মতো গর্ত দ্বারা বিন্যস্ত। শিখরের চূড়ায় পদ্মের উপর কলস মঙ্গল ঘট স্থাপিত। এর উপর প্রতিষ্ঠিত ছিল ত্রিশূল। একটা গুজব উঠলো যে এই কলসিগুলো স্বর্ণের। তো এই স্বর্ণের কলসি শুই না, এই কলসিগুলোকে অনেকেই এখান থেকে মানে সরায় নেওয়ার জন্য, আত্মসাৎ করার জন্য মানে এই মঠের উপরে অনেক অত্যাচার হয়েছে। ঠাটা পড়ছিল কিছুদিন আগে, ৪-৫টা ঠাটা পড়ছিল মোটের উপরে। মোটার মাথার কাছাকাছি একটা বজ্রপাত হইলো, সেখানে প্রায় ২-৩ সেকেন্ড পর্যন্ত আগুনের মতো একটা গোলার মতো হইলো। পরবর্তীতে আমরা দেখলাম যে ওই চূড়াটা বাঁকা হয়ে গেছে এবং মঠটার মাথার দিক দিয়া এটা গর্তের মতো হয়ে গেছে ওই ইটার কারণে।
এককালে সোনারং গ্রামে যখন হিন্দু সম্প্রদায়ের প্রাধান্য ছিল, তখন এ মঠ জোড়ায় জাঁকজমকপূর্ণভাবে পূজা অর্চনা চলত। 1947-এর ভারত ভাগের পর হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ সোনারং গ্রাম ত্যাগ করেন। যারা পূজা করতো সাধারণত হিন্দুরা চলে গেছে, এক্ষেত্রে ভারতবর্ষে চলে গেল, তারা বসতি নাই, যারা পূজা করতো তারা নাই, আর আশেপাশে বেশিরভাগ এখন মুসলমান। হিন্দুরা যখন এই দেশ থেকে চলে গেল, তারপরে থেকেই কোনো আর যত্নাদি হতো না। এক পর্যায়ে এটা আশেপাশ যা জঙ্গলে ঘেরা হয়ে গেল, মানে জঙ্গলে ভরে গেল, তারপরে কেউ দেখার মতো ছিল না। পরবর্তীতে আস্তে আস্তে মঠগুলা দুটো মঠেই মানে ধ্বংসের মুখে চলে গেল। ওরা যখন গেল গা ইন্ডো মিস্ত্রি করে নাম একটা লোক রেখে গেল এই বিল্ডিংয়ে। ওই ইন্ডো মিস্ত্রি আর তার এক পোলার বউ এরই থেকে যে ওইটা দেখাশোনা করতো। তারপরে যখন পাকিস্তানের পরে যখন স্বাধীন হলো, ওরাও যখন চলে গেল, তখন এটা বন্ধ হয়ে গেল, আর পূজাও চলে না, আর এখন ওই কিছুই চলে না এখন আর কি। এইভাবেই প্রতীক করে দিচ্ছে। তারা তো গেছে গা, যারা পূজা পালি করতো তারা গেছে গা। পূর্ব দিকের ছোট কালী মন্দিরটির উচ্চতা প্রায় 12 মিটার। বড় কালী মন্দিরের নির্মাতা সেই রূপচন্দ্র 1886 সালে এই মন্দিরটিও নির্মাণ করেন। বারান্দাটি মূলত প্রদক্ষিণ পথ। বারান্দার মেঝেতে অঙ্কিত রয়েছে পাশা ও দাবা খেলার ঘর। বারান্দার ছাদের চার কোণে রয়েছে 4টি চূড়া বা রত্ন। চূড়াগুলো দেখতে হুবহু এ মঠের প্রধান শিখরের মতো, অর্থাৎ আয়তাকার প্যানেলের মধ্যে বদ্ধ জানালা নকশা, অর্ধবৃত্তাকার কারুকার্যময় খিলান এবং কয়েকটি বক্ররেখার প্যানেল যা সরু হয়ে উপরে উঠেছে। দ্বিতীয় ধাপে আছে প্যাঁচানো লতাপাতার নকশা এবং সর্পফনার বিন্যাস। গম্বুজের ওপরে সমতল ছাদের চার কোণে আরও 4টি রত্ন প্রতিষ্ঠিত। সেই হিসেবে নিচের 4টি সহ এই মঠটি নবরত্ন মন্দির। এই মঠে প্রতিটি ধনুক আকৃতির রেখার উপরিভাগে আছে সর্পফনার বিন্যাস। এই মঠে পায়রার খোপের মতো গর্ত নেই। অবশ্য বড় মঠটির সাথে মিল রেখে এর শিখরের চূড়ায় কলস মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে। এই মঙ্গল ঘটের উপর স্থাপিত শিবের প্রতীক ত্রিশূল। আমার মনে হয় যদি প্রত্নতত্ত্ব বিভাগ বা এটা সংশ্লিষ্ট পুরাতন স্মৃতি হিসাবে যারা সংশ্লিষ্ট আছে তাদের নজরদারি থাকলে হয়তো স্মৃতিটা ধরে রাখা যেত। কোনো ভাইয়া পড়ছে, কোনো মোটে ভাইয়া গেছে, কিছু অংশ ভেঙে গেছে, কিছু অংশ রিপেয়ার করা এবং পরিষ্কার করা, নিচে কিছু সিমেন্ট সুরকির কাজ করা যেতে পারে। আমাদের চোখে যা নজরে পড়েছে, এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আসার পরে এখানে কোনো দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই। এখন তো উত্তর দিকে মোটটা হাইলা গেছে, উত্তর দিকে একটা খালের মতো ঝোল আছে, ওইটা যদি রাস্তার সমান মাটিতে বাঁধতে দেয় তবে মোটটা রক্ষা হইতে পারে, আর নাহলে মোট কিছুদিনের মধ্যে উত্তর দিকে হাইলা পড়ে যাবে। কিন্তু এই খালটা যদি ভরাট করা হয়, ভরাট করে যদি এটার আশেপাশে বসার মতো, হাঁটার মতো, এই মোটটাকে দেখার জন্য একটা সুব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় যে অনেক লোকজন এখানে ডেলি হয়তো দেখতে আসবে, এখনও আসে। হয়তো ভবিষ্যতে আরও এটা দেখার সুযোগ বাড়বে। প্রাচীন স্থাপত্যের নিদর্শন এই মঠ দুটি নিজেদের নড়বড়ে অস্তিত্ব নিয়েই প্রতিদিন স্মরণ করিয়ে দেয় ইতিহাসের নানা পট পরিবর্তনের কথা। হয়তো এই অস্তিত্ব, উঁচু শিখর, মঙ্গল ঘট সব কিছু নিয়ে গর্বের এ মঠ জোড়া অচিরেই ধসে পড়বে।
কারণটা বোধগম্য। দুটি মঠই ক্ষতিগ্রস্ত ভিত্তিমূলের ওপর নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে। পাঁচিলে ফাটল, খসে গেছে ইটের পর ইট, অযাচিত লতা গুল্ম ঢেকে দিয়েছে পুরো মঠ। প্রয়োজন পুরাকীর্তির এ বিস্ময়কে সংস্কারের মাধ্যমে ধরে রাখা, আর তাহলে সোনারং জোড়া মঠ নিশ্চিতভাবে পর্যটকদের আকৃষ্ট করবে বিপুলভাবে।